মাধাই, আজ্ঞে বাবু। আমার ছেলের দেহ এখানে পড়ে থাক। আগে গিয়ে পুরো গ্রামে যত বিষাক্ত সাপ আছে সবগুলো মেরে আমার পায়ের কাছে এনে ফেল। আমার ছেলের চিতার পাশে আজ আরো একটা চিতা আমি দেখতে চাই, সাপের চিতা। এই কারা আছিস, চল লাঠি সোঁটা নিয়ে। চলো সবাই। এই এই মূর্খ দলেরা শোন, এদিকে আয়। তাড়া খাওয়া জন্তুর মতো এদিক ওদিক করছিস যে বড়, আমার সাধনায় যে ব্যাঘাত ঘটছে সে খেয়াল আছে তোদের? মূর্খ দলেরা। জমিদারের ছেলে মরেছে সাপে কেটে, তাই সাপ খোঁজা হচ্ছে। বেশ হয়েছে মরেছে, তাতে তোদের কি রে? ভাগ আগে এখান থেকে, না তো মহা বিপদ হবে বলে দিলাম। ওরে বাবা রে! কি বললি? সাধুর এত বড় সাহস! বলে কি না, বেশ হয়েছে, আজ আমি ওকেও চিতায় তুলব। চল সব আমার সাথে। সাধু বাবা! বল বাছা, কি পীড়া তোর? আপনি নাকি বলেছেন ওরে পাগল, যার নিয়তি যেখানে শেষ সে সেখানে সেইভাবেই তো মৃত্যুবরণ করবে, এটাই তো ভবিতব্য। তাই বলে তোর লোকেরা আমার সাধনা ভঙ্গ করবে, এটা কি ঠিক? তোর বাবা মা বেঁচে আছে এখনো? না? তাহলে পৃথিবীতে কেউ চিরকাল বাঁচে না, এমনকি তুইও চিরকাল বাঁচবি না, আর আমিও না। যা বাড়ি ফিরে যা। যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে, আর যেটা হবে সেটা সবসময় মনে রাখবি ভালোর জন্যই হবে। যা ফিরে যা। ঠিক আছে, এই চলো সকলে। জানিস তো, আমাদের পাড়ায় যে সাধুটা এসেছেন খুব জ্ঞানী ব্যক্তি, কি সুন্দর কথা। হ্যাঁ, ভাবছি একদিন গিয়ে দেখা করে আসবো। এমন সাধু এখন সচরাচর দেখাই যায় না। শুধু তাই নয়, কারোর বাবার নাম বললে তার সম্পর্কে সব বলে দিচ্ছেন। তার নাম, তার মায়ের নাম, তার দাদুর নাম, তার ভাই বোনের নাম সব বলে দিচ্ছে। তাই নাকি? চলো তাহলে একবার দর্শন করেই আসি। এমন সিদ্ধ পুরুষ আর কবে আসবে তার ঠিক নেই। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। বাবু, আপনাকে এত চিন্তিত লাগছে কেন? আর বলিস নে, আমার শরীরটা খুব একটা ভালো নেই। অকালে ছেলেটা চলে গেল, বংশের প্রদীপ নিভে গেল। আমার অবর্তমানে কি করে যে কি হবে বুঝতে পারছি না। বলছি বাবু, চলুন না ওই সাধু বাবার কাছে। দিন দিন ওনার নাম চারিদিকে ছড়িয়ে পড়ছে। বাবার নাম শুনে তার পুরো গোষ্ঠীর নাম বলে দিচ্ছে। আমাদের যদি কোনো রাস্তা বদলে দেয়। মানে, আমি যদি বলি আমার বাবার নাম বলনাথ রায়? তাহলে তোর নাম রাজনাথ রায়, তোর মায়ের নাম লীলা দেবী, তোর একটি মাত্র ছেলে নাম প্রদীপ রায় কদিন আগে অকাল মৃত্যুবরণ করেছে, আর তোর বাবার বাবার নাম মনোরম রায়।
থাক বাবা, আর বলতে হবে না। জয় হোক বাবা, আপনার জয় হোক। বাবা, আমি মহা পীড়ার মধ্যে আছি। জানি জানি, তোকে আর বলতে হবে না কিছু। তোর সব সমস্যার মূলে হলো তোর ওই বিপুল ধন সম্পদ। তোর যা কিছু আছে সব তুই আমাকে দিয়ে দে, আর তারপরে তুই তীর্থে চলে যা, নিজের মনটাকে শান্ত করে আয়। তবেই তুই তোর এই ধন সম্পদগুলো স্বস্তিতে ব্যবহার করতে পারবি। ভালো করে ভেবে দেখ, আজ যদি তোর এত ধন সম্পদ না থাকতো তাহলে কি তোর এত সমস্যা হতো, এত চিন্তা হতো? ঠিক আছে বাবা, আপনার যা ইচ্ছা। সাধুর কথা মতো সে তার জমা সব অর্থ বাক্সবন্দি করে মুটে দিয়ে বয়ে নিয়ে সাধুর কাছে এনে দেয়। এগুলো আমার সম্পত্তির দলিল, আর বাক্সর মধ্যে সোনাদানা আছে। আজ থেকে এগুলোর মালিক আপনি। আহ, আমার কি যে হালকা লাগছে, কি আর বলবো, যেন বুকের পাথর সরে গেল। জয় হোক, সাধু বাবার জয় হোক। আজই কাশির ট্রেন, আশীর্বাদ করুন যাতে এই চঞ্চল মনকে শান্ত করে ফিরতে পারি। আশীর্বাদ করি কাশী যেন তার নিজের কোলে তোকে চিরদিনের জন্য গ্রহণ করে। অনেকদিন পর খাজানা পেয়েছি। এখান থেকে না যদি একটা বাক্স সরাতে পারি, ব্যাস সারাটা জীবন তাহলে বসে খাবো। সাধু বাবা এগুলো নিয়ে কোথায় রেখে আসছে? না, ব্যাপারটা দেখতে হচ্ছে, কাউকে বিক্রি করে দিচ্ছে না তো? এটা তো রতন ঘরামির বাড়ি। শুনেছিলাম জমিদার নাকি তাদের চুরির দায়ে গা ছাড়া করেছিল। কিন্তু সাধু এখানকার ঠিকানা জানলো কি করে? না, কিছুক্ষণ লুকিয়ে বসে দেখতে হবে ব্যাপারটা। একটা রহস্যর গন্ধ নাকে আসছে। শেষ পর্যন্ত এখানে লুকিয়ে বসে দেখি সাধু ওগুলো এনে কি করে। ওহ, খুব গরম হচ্ছে বাক্সগুলো বয়ে এনে। আরে, এ তো আমাদের সেই রতন। তার মানে না, এক্ষুনি জমিদারকে খবরটা দিতে হবে। ব্যাস, আজ সন্ধ্যার ট্রেনে জমিদার যাবে কাশী, আর আমি এই বাক্সগুলো নিয়ে ভোরের ট্রেনে পগার প। আচ্ছা, ভোরের ট্রেনে যাওয়াচ্ছি, তোমাকে দাঁড়াও। তুই কাশী যাসনি? গেলে হয়তো তোর ভণ্ডামিটা ধরা পড়তো না কোনোদিন। ভণ্ডামি মানে? ওকে ধরে নিয়ে গাঁয়ের বিচার সবাই চলো। বলো, তোমার কিছু বলবার আছে? আমার বিচার হওয়ার আগে ওই বেটা জমিদারের বিচার হওয়া উচিত।
আজ থেকে 30 বছর আগে আমাকে বিনা দোষে চোর অপবাদ দিয়ে গাঁছাড়া করেছিল। সে কথা মনে আছে আপনাদের? আমার জমির দলিলও কেড়ে নিয়েছিল আমার কাছ থেকে। আমার কি অপরাধ ছিল জানেন? আমার অপরাধ ছিল ওনার গোয়াল ঘর বিনে পয়সায় না ছেয়ে দেওয়া। তাতে উনি রেগে গিয়ে আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আমার মিথ্যে চোরের অপবাদ দেয়। তাই আমিও সেদিন প্রতিজ্ঞা করেছিলাম, যে করেই হোক ওকে আমি পথে বসাবই। তাই আমি সাধু বেশে ওকে লুট করি। মাত্র কয়েক ঘন্টার জন্য বেটা আজ বেঁচে গেল আমার হাত থেকে। কে যে আমার কথাটা ফাঁস করে দিল তা কে জানে। না তো বেটার আজ নিস্তার ছিল না। ওকে আমি পথের ভিখারি বানিয়েই ছাড়তাম। তা কোনো প্রমাণ আছে যে উনি তোমাকে ঠকিয়েছে? আলবাত আছে। ওই বাক্স খুলে দেখুন। ওই বাক্সর মধ্যে ওর সমস্ত জমির দলিল আছে, যেটাও আমার কাছে রাখতে দিয়েছিল। ওর মধ্যে আমার নামের দলিলও আছে, আমার জায়গার। তা ওকে জব্দ করতে এই সাধুর বেশ কেন? জানো তো, এই তোমাদের মতো লোকেদের জন্য সব সাধু জাতির বদনাম। কেউ আর সাধুদের ঠিক মতো ভক্তি করে না, মানে না। এগুলো শুধুমাত্র তোমাদের মতো স্বার্থলোভী মানুষদের জন্য। জানি এটা অন্যায়, কিন্তু কাউকে উচিত শিক্ষা দিতে গেলে তার দুর্বল জায়গায় আগে আঘাত করতে হয়। তাই এই সাধুর বেশ নিয়েছিলাম আমি, কারণ আমি জানি উনি সাধু সন্ন্যাসীদের বেশি ভক্তি করেন, ভালোবাসেন। তাই আমি ওনার ওই ভক্তি ভালোবাসার সুযোগটা নিই। কাউকে বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধবিশ্বাস মোটেও ভালো নয়। ঠিক আছে, বুঝলাম। জমিদার মশাই, আপনার কিছু বলবার আছে? না। আপনার ওপরে আনা সমস্ত অভিযোগ কি তাহলে সত্য? হ্যাঁ। দুপক্ষের কথা শুনে এবং বিবেচনা করে দেখা গেল যে কম বেশি দুজনেই দোষী। তাই প্রথমে গ্রামবাসীর পক্ষ থেকে আমি আদেশ দিচ্ছি, জমিদারকে রতনের সমস্ত সম্পত্তি সম্মানের সঙ্গে ফিরিয়ে দিতে হবে এবং তার ভাঙা ঘর মেরামতের সমস্ত খরচ দিতে হবে, যাতে রতন আবার নিজের বাড়িতে থাকতে পারে। আর রতন যেহেতু মিথ্যা বলে জমিদারকে ঠকিয়েছে, সেই জন্য তার শাস্তি পুলিশ যেটা ঠিক করবে সেটাই রতনকে মেনে নিতে হবে। তার জন্য যদি জেলে যেতে হয় তাকে যেতে হবে। আর এই ছিচকে চোরকে জমিদার কিছু অর্থ সাহায্য করবে, যাতে সে চুরি ছেড়ে কোনো ভালো ব্যবসা করে নিজের জীবনযাপন করতে পারে। কেন আবার ওকে কেন? ওই তো, ও তোমাকে ফলো করে জমিদারকে বাঁচিয়েছে। আচ্ছা বেটা, তুমি তাহলে আমার পিছনে বাঁশ ঢুকিয়েছো। এবার তোমার পিছনটাও সামলে রেখো।